আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু আবার আলোচনার কেন্দ্রে। অতি সম্প্রতি তার একটি চিঠি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। আপনারা সবাই জানেন যে গত কয়েক মাস আগে বিদেশের কয়েকটি মিশন থেকে তড়িঘড়ি করে তার ছবি নামানো হয়েছে এবং এটি কোনো অফিসিয়াল নির্দেশ দিয়ে নয়, মূলত টেলিফোনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা সংশ্লিষ্ট রাষ্ট্রদূতদেরকে টেলিফোন করে সেই সকল অফিস থেকে সেই রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলানোর জন্য যে নির্দেশনা দিয়েছিল সেটি কার্যকর হয়েছে এবং সেটা নিয়ে সেই সময় খুব হইচই হয়েছিল। ঘটনার নেপথ্যে কী ছিল আমরা সেটা বলতে পারিনি, তবে যতটুকু আমরা জানতে পেরেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন মালয়েশিয়াতে গেলেন, তো মালয়েশিয়াতে গিয়ে তিনি যখন বাংলাদেশ দূতাবাস ভ্রমণ করলেন, সেখানে গিয়ে তিনি রাষ্ট্রপতির ছবি দেখে অভিমান করেছেন, কষ্ট পেয়েছেন, বিরক্তি প্রকাশ করেছেন, হোয়াট এভার মেবি। তার প্রেক্ষিতে ওখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। এর বাইরে অন্য কোনো একটি দূতাবাসে গিয়ে রেজওয়ানা হাসান, মাননীয় উপদেষ্টা, তিনি গিয়েও রাষ্ট্রপতির ছবি দেখে সেখানে বিরূপ মন্তব্য করেছেন এবং এই ঘটনার পর অনেকটা বিদ্যুতের গতিতে রাষ্ট্রপতির ছবি নেমে যায়। আমাদের দেশের ক্ষমতায় থাকে সেই সরকারের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, তাদের দুজনের ছবি সাধারণত সরকারি অফিস আদালতগুলোতে ঝুলানো থাকে। তো সেইভাবে চলে আসছে এবং এটি কোনো আইনি বাধ্যবাধকতা না থাকলেও এটি একটা ট্র্যাডিশন এবং এই ট্র্যাডিশন বা ঐতিহ্য এটি কোনো কোনো দেশে সাংবিধানিক আইনের চাইতে শক্তিশালী, যেমন ইংল্যান্ডে। তো এভাবে বাংলাদেশে চলে আসছিল এবং আমরা কখনোই এটি নিয়ে কখনো বিরূপ অবস্থার মধ্যে পড়িনি এবং এটি নিয়ে কখনো সমালোচনা করিনি। অন্যদিকে বঙ্গবন্ধুর যে ছবি, এটি টানিয়ে রাখা এবং এই ছবিকে সম্মান প্রদর্শন করা, এটা আমাদের সংবিধানের আইন দ্বারা বিধিবদ্ধ। এটা করতেই হবে এবং এটি না করলে সংবিধান অবমাননা, রাষ্ট্রদ্রোহ থেকে শুরু করে সর্বোচ্চ যে সকল শাস্তি রয়েছে আমাদের সিভিল প্রসিডিউর কোডে বা ক্রিমিনাল প্রসিডিউর কোডে, সিআরপিসিতে, সেটি ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখন বাংলাদেশে এই জুলাই আগস্ট বিপ্লবের পরে অনেক কিছুই হচ্ছে যেটার সঙ্গে আপনি সংবিধান মিলাতে পারবেন না, যেটার সঙ্গে আপনি কাস্টম বা প্রথা মিলাতে পারবেন না, ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি মিলাতে পারবেন না। আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন। যেখানে ইচ্ছা সেখানে আপনি মলমূত্র ত্যাগ করতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে আপনি আবর্জনা ফেলতে পারবেন। আপনার নাম দেখা গেল ডাস্টবিনের সাথে যুক্ত হয়ে গেল, আপনাকে সবাই ডাস্টবিন ড্যাশ বলল। আপনি আবার কাউকে বললেন যে অমুক, মানে যে কোনো লোকের নামের সাথে আপনি তালিবর সহায়কার শাহ, কি যেন একটা, যে তিনের ছেলে কাউয়া, যে কোনো লোকের দুর্বল স্থান দিয়ে আপনি আপনার যে কোনো জিনিস ঢুকিয়ে দিতে পারেন। ১, ২, ৩, ৪ এরকম বলে আপনি যাকে ইচ্ছা তাকে, সে তারেক রহমান সাহেব হোক বা অন্য তার সে ক্ষমতাধর লোক হোক, বুড়া হোক, গুড়া হোক, ৮০ বছর, ৮৬ বছর, ৯০ বছর, ডাজ নট ম্যাটার। আপনার যাকে পছন্দ আপনি সঙ্গে সঙ্গে ষাঁড়ের মতো, ষাঁড় দেখেন না, মানে সেই মোটরসাইকেলের উপরে উঠে তার বিশেষ অঙ্গটি বের করে দিয়ে মোটরসাইকেলের সাথে সঙ্গম করার জন্য সে উঠে যায়। সে দেখা গেল যে আরও মানে অদ্ভুত অদ্ভুত তেলের ড্রামের উপরে সে তার যৌন যে মানে অভিলাষ, যৌন অভিলাষ, তেলের ড্রাম, কেরোসিন তেলের ড্রাম, তারপর শেষে ভ্যান গাড়ি, মানে যা ইচ্ছা তাই সবকিছু। মানে ষাঁড় যা করে, গরু যা করে, বা পাঠা সাধারণত এতটা খাস করে না, পাঠারও একটা লেভেল আছে, কিন্তু গরু, ষাঁড় গরু, এর কোনো ধর্ম না, এ যাইছে তাই করতে পারে যে কোনো জায়গাতে। তো এখন এরকম বাংলাদেশের পরিবেশ এমন অবস্থা হয়ে গেছে, আপনার রাস্তায় হঠাৎ করে দেখলেন ৯০ বছরের একটা বুড়া মানুষ, আপনি ১, ২, ৩, ৪ বলে হুম করে বা হালুম করে আপনি তার উপর ঝাঁপিয়ে পড়তে পারেন। এটা কেউ আপনাকে কিছু বলবে না, কোনো পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে না, আপনার বিরুদ্ধে কোনো মামলা হবে না। বা আপনি যে কোনো একটা বয়স্ক মানুষ, সেটা পুরুষ হোক, নারী হোক, ৮০ বছর হোক, ৪০ বছর হোক, ২০ বছর হোক, আপনি ইচ্ছামতো তার সামনে দাঁড়িয়ে, তার বাসার সামনে দাঁড়িয়ে, তারপর আপনি লম্ফঝম্প করে টিনের চালে কাউয়া, তারপর শেষে আপনি তাকে সেইটা বলে গালি দিতে পারেন। আপনি যদি বেশি রাগ করেন, আপনার বিশেষ অঙ্গটিও তাকে দেখাই দিতে পারেন। এই যে একটা অবস্থা চলছে বাংলাদেশে, সেই অবস্থার প্রেক্ষিতে কারো ছবি নামানো, রাষ্ট্রপতির ছবি নামানো, বঙ্গবন্ধুর ছবি নামানো, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা, শাহাবুদ্দিন চুপ্পুর সেই যে বঙ্গভবন, তার সামনে গিয়ে তাকে গালাগাল দেওয়া, ২ সাইডে ঢিল মারা, এগুলো এখন বাংলাদেশে কোনো সমস্যা নয়। ফলে যখন তার ছবি নামিয়ে ফেলা হলো, আমরা সবাই নিশ্চুপ রইলাম, উনিও নিশ্চুপ রইলেন। এরই মধ্যে তিনি যে কাজটি করেছেন সেটা হলো, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তাকে একটা সুদীর্ঘ চিঠি লিখেছেন। সেই চিঠিটি ইতিমধ্যে, তো সেই চিঠিতে তিনি তাকে প্রিয় সহকর্মী সম্বোধন করে অনেক আবেগের কথা বলেছেন, অনেক মানবিকতার কথা বলেছেন।
তার জীবনের সফলতা, ব্যর্থতা, আশা, আকাঙ্ক্ষা সবকিছু বলেছেন এবং তার যে ছবি নামিয়ে ফেলা হয়েছে, এই ছবি নামানো নিয়ে তিনি অভিমানের আতিশয্যে, ক্রোধের যে বহিঃপ্রকাশ করেছেন, এই সময়টাতে হঠাৎ করে তিনি এই কাজটি কেন করলেন? এটা নিয়ে হলো আজকের আলোচনা। হঠাৎ করে এই অক্টোবর মাসেই কেন তাকে এই কাজটি করতে হবে? তিনি অবশ্য সেপ্টেম্বর মাসেই কাজ করেছেন, কিন্তু এটা প্রকাশিত হয়ে যাচ্ছে। আমরা যে আলাপ আলোচনা করতেছি অক্টোবর মাসে, এবং অক্টোবর মাসকে আমাদের দেশে অনেকে ব্ল্যাক অক্টোবর বলার চেষ্টা করছে এবং সবাই এখানে বিশেষ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তারপরে দেশি বিদেশি যারা বিশ্লেষক, তারা সবাই আশঙ্কা করছেন যে এই অক্টোবর মাসে নানা অঘটন ঘটতে পারে। এবং গত বছর ২০২৪ সনের অক্টোবরটা মোটামুটি ভালো গেছে, কিন্তু ২৩ সনের অক্টোবরটা কিন্তু ভালো যায়নি। খুবই খারাপ একটা অবস্থা গেছে আমাদের এই বাংলাদেশে। আর ধারাবাহিকভাবে যদি গত ৫০ বছরে অক্টোবর মাস ধরেন, তাহলে এই মাসটি ঘটনাবহুল। তো এই ঘটনাবহুল একটি মাসে হঠাৎ করে সেই পুরনো একটা ধামাচাপা পড়া, ছাইচাপা পড়া একটা বিষয়, সেটা সামনে কেন আনা হলো? এটা হলো আজকের আলোচনার বিষয়বস্তু। এখানে আমি যেটা বলতে চাই সেটা হলো, জনাব শাহাবুদ্দিন চুপ্পু, তিনি কর্মজীবনে একজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন। চারটিখানি একটা বিষয় না, এবং তিনি যে সময়টাতে, এখন হয়তো জুডিশিয়ারিতে প্রচুর নিয়োগ হচ্ছে, অনেক জেলা জজ আছে, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন আসলে একটা জেলা শহরে জজ সাহেবের যে মর্যাদা, ওটা ১০০টা ডিসিএসপিকে সমান করলেও হয় না। মানুষজনের মধ্যে তাদের একটা শ্রদ্ধাবোধ ছিল। জজ সাহেবের বাড়ির সামনে দিয়ে যারাই যাতায়াত করতেন খুব সম্মান এবং মর্যাদা নিয়ে যাতায়াত করতেন, ওইভাবে তাকাতেন। কোনো জজ ঘুষ নিয়েছে, দুর্নীতি করেছে, অন্যায় করেছে, অপচয় করেছে, এটা আমরা আসলে কোনোদিন শুনিনি। অন্তত পক্ষে ২০০১ সন পর্যন্ত তো শুনিনি। পরবর্তীতে কিছু কথাবার্তা আসছে পলিটিক্যাল কারণে। তো সেই জজিয়তি তিনি করে আসছেন, পরিপূর্ণভাবে একটা ডিস্ট্রিক্ট জজ ছিলেন। এরপর তিনি ছাত্রলীগ করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, জেল খেটেছেন, এবং তার সাহস, অসাধারণ সাহস। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যেখানে সব মানুষ পালিয়েছে, তো তিনি সেখানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে জেল খেটেছেন। এটা চারটিখানি বিষয় না। তারপরে আবার সেই জেল থেকে বের হওয়ার পরেও তিনি চাকরিতে যোগদান করেছেন, বহাল থেকেছেন। ফলে তার কৌশল, তার বুদ্ধিমত্তা, মানে আমরা এখন যারা রাজনীতি করছি আমাদের অনেকের চেয়ে বেশি। তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন, কমিশনার তদন্ত, এবং দুদকের যে কর্মকাণ্ডগুলো তিনি যতদিন ছিলেন সেখানে তার কথা মতোই দুর্নীতি দমন কমিশন চলেছে। তিনি যাকে ইচ্ছা তাকে ফাঁসাতে পেরেছেন, যাকে ইচ্ছা তাকে তিনি দায়মুক্তি দিতে পেরেছেন। এবং ওখানে যিনি সভাপতি ছিলেন, গোলাম রহমান সাহেব ছিলেন, সাবেক একেবারে ঝানু আমলা। তো তার মতো মানুষও শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে কৌশলে পেরে ওঠেনি। এর কারণে তার একটা রাজনৈতিক কানেক্টিভিটি ছিল, এবং আমি যেটা দেখেছি যে তার রুম সবসময় জমজমাট থাকতো। তার পাবলিক রিলেশন অসাধারণ। মানুষের সাথে মিষ্টি ব্যবহার করা, মানুষের সাথে সম্পর্ক রক্ষা করা, মানুষকে উপকার করা, রেসপন্ড করা, কাউকে ক্ষতি করা, এমনকি হোয়াটএভার ক্ষমতা, এটা অসাধারণ। তারপরে সেখান থেকে গিয়ে তিনি ইসলামী ব্যাংকের পরিচালক হলেন। এস আলমের সঙ্গে তার সম্পর্ক হলো। তারপরে কোন ফাঁক দিয়ে কিভাবে তিনি যে রাষ্ট্রপতি হয়ে গেলেন, যেখানে সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তুফায়েল আহমেদ, এরকম বাঘা বাঘা মানুষের নাম আসছিল, মতিয়া চৌধুরীর নাম আসছিল। সবাইকে পেছনে ফেলে তিনি শেখ হাসিনার মন জয় করে রাষ্ট্রপতি হয়ে গেলেন। ফলে তাকে যদি আপনি তার কর্মকাণ্ডকে বিচার বিশ্লেষণ করেন, তাহলে তাকে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার হিসেবে আপনাকে স্বীকৃতি দিতে হবে, অথবা আফ্রিকার জঙ্গলের যে বাদশাহ, রাজা, সেই যাকে বলা হয় সিংহ, দ্য লায়ন, সেই হিসেবে আপনাকে বিবেচনা করতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা এখন তাকে সবাই ইঁদুরের মতো বা খরগোশের মতো দুর্বল প্রাণী মনে করছি, কিন্তু আসলে তিনি তা নন। তার বুদ্ধি আছে, সাহস আছে, কৌশল আছে, কানেক্টিভিটি আছে, এবং তিনি জানেন কিভাবে সাস্টেন করতে হয়। আওয়ামী লীগের সকল রিক্রুটমেন্টের মধ্যে একমাত্র তিনি সাস্টেন করে আছেন। এটা বুঝতে হবে যে তিনি সাধারণ মানুষ নন। প্রকৃতিতে সবচেয়ে শক্ত প্রাণী যেমন হিরক, তদ্রূপ তাকে হিরকের চেয়ে শক্ত প্রাণী হিসেবে মেনে নিতে হবে, যে তিনি কোনো রকম ভয় না পেয়ে, কোনো রকম আতঙ্কগ্রস্ত না হয়ে, সবাইকে টেক্কা দিয়ে তিনি যেভাবে ওই বঙ্গভবনে টিকে আছেন, তার প্রতিপক্ষ এবং সকলের জন্য রীতিমতো তিনি একটা বজ্রপাতের মতো ওখানে অপেক্ষা করছেন। তো সেই বজ্রপাত একটা চিঠি লিখেছে। এটা চারটিখানি ব্যাপার নয়, এর পেছনে আরও অনেক কিছু আছে, সেই বিষয়গুলো বুঝতে হবে। আপনার ইতিমধ্যে উনি খুব ধীরে সুস্থে কতগুলো বিষয় জানান দিয়েছেন। প্রথম, সাংবাদিক মতিউর রহমান মানবজমিনে তার সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি আলাপ আলোচনায় বলেছেন যে শেখ হাসিনা চলে গেলেন, তার কাছে বলেও গেলেন না। এটার মধ্যে যে কত বড় ডিপ্লোম্যাসি আছে, কত বড় কৌশল আছে, এটা
ভবিষ্যতে আপনারা বুঝতে পারবেন, এখন আপনারা বুঝতে পারবেন না। শেখ হাসিনা চলে গেলেন, তার কাছে বলে গেলেন না। তিনি তার আপনজন হিসাবে অনেকের পরিচিত, যাদের মুখ পাতলা, মানে গ্রামে কিছু মহিলা আছে না, কারো কাছে কিছু কথা বললে বা পুরুষ আছে, আপনি সুন্দরভাবে বললেন যে, "ভাই তোমাকে এই গোপন কথাটা বললাম, তুমি এই কথাটা কাউকে বলো না।" তো এইরকম এই সমাজের অনেক লোক আছেন যাদের সব জায়গাতে চালচলন আছে। এরকম অনেকের কাছে টেলিফোন করে তিনি কিছু, কিছু কথা বলে দিয়েছেন এবং সেই কথাগুলো বলে দেওয়ার ফলে আসল যে ঘটনা, আমাদের সরকার